থেকে আগত প্রতিনিধিবৃন্দকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা সকলে এসেছেন। আজকের এটা নোয়াখালী অঞ্চলের জন্য, বাংলাদেশের জন্য একটা ইতিহাসের অংশ। আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে এনসিপি যে নেতৃত্বের ধারা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, আগামীর বাংলাদেশে এনসিপি যে নতুন রাজনীতি সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে, তার প্রথম শুরু মাত্র এখান থেকে। আজকের এই শুরুতে যারা এখানে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকে দুঃসাহসী, প্রত্যেকেই এক একজন বিপ্লবী। কারণ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই স্রোতের প্রতিকূলে একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। সকলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই বুঝেন আমরা এমন একটি লড়াই করছি যে এই লড়াই জুলাই গণঅভ্যুত্থানের চাইতেও কঠিন লড়াই। আমাদের এই লড়াই জুলাইয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে মাত্র। জুলাইয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম এই বাংলাদেশকে নতুন ভাবে পুনর্গঠন করা হবে। আমরা স্বপ্ন দেখেছিলাম এই বাংলাদেশের সকল ইস্টাবলিশমেন্ট, পচে গলে যাওয়া রাজনৈতিক ব্যবস্থা, পচে গলে যাওয়া প্রশাসনিক ব্যবস্থা, পচে গলে যাওয়া আইনি কাঠামো সবগুলোকে ভেঙে চুরে আমরা নতুন ভাবে গড়ে তুলবো। আমরা সেই স্বপ্ন দেখেছিলাম, এদেশের মানুষও স্বপ্ন দেখেছিল এদেশের আপামর জনতা। কিন্তু 5ই আগস্টের পর থেকে আমাদের স্বপ্ন ভঙ্গ হওয়া শুরু করেছে। আমরা দেখেছি পূর্ণ রাজনৈতিক ব্যবস্থা, পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা, পূর্ণ আইনি কাঠামো, পূর্ণ পররাষ্ট্রনীতি, পূর্ণ বাণিজ্য নীতি প্রতিষ্ঠা করে রাখার জন্য এদেশের একদল সুবিধাভোগী তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি যখন আমাদের দেশের যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, আমাদের মিলিটারিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, সার্বভৌমত্বকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, সার্বভৌমত্বের জন্য যেই সেনাবাহিনী, যে সশস্ত্র বাহিনী ভূমিকা রাখবে তাদেরকে শক্তিশালী করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে নেমেছে। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে ভারত থেকেই তাদের পূর্ণ অস্ত্র ছিন্ন অস্ত্র বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়ে এসেছে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে এই বাংলাদেশ, যে ভারত আমাদেরকে বারবার চোখ রাঙানি দিচ্ছে, আমাদের দেশকে হুমকির মুখে ফেলার জন্য চোখ রাঙানি দিচ্ছে, সেই ভারত থেকে অস্ত্র কেনা হয়েছে, সেই ভারত থেকে আমাদের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয়েছে। এমনকি তাদের পূর্ণ ট্যাঙ্ক, পূর্ণ তাদের হেলিকপ্টার, এগুলা বাংলাদেশের কাছে যেগুলা তারা ব্যবহার করতে পারছে না, সেগুলা বাংলাদেশের কাছে তারা জোরপূর্বক বিক্রি করত। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এসে সেই সশস্ত্র বাহিনীকে নতুন ভাবে গড়ে তোলার জন্য ভারতের সাথে চুক্তি হওয়া 21 বিলিয়ন অস্ত্র কেনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং অস্ত্র কেনার চুক্তি বাতিল করে দিয়েছে। নেতৃত্বে বাতিল করা হয়েছে ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে। তারপর থেকে দেখা গিয়েছে একটা গোষ্ঠীর গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। তারা বুঝাতে চাচ্ছে যে ভারত থেকে অস্ত্র না কিনলে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে। তারা মনে করছে বাংলাদেশের মানুষ এখনো বুকার সঙ্গে বসবাস করছে। আমাদের লড়াই হলে ভারতের সাথে হবে। ভারত আমাদেরকে চোখ রাঙানি দিচ্ছে। আমরা অস্ত্র যদি ভারত থেকেই কিনি তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কখনো সেই লড়াইটা করতে পারবে না। আজকে রাজনৈতিক বিভিন্ন দল এবং মিলিটারি শক্তি সহ প্রত্যেক আজ ঐক্যবদ্ধ দিল্লির সেই দাসত্ব নাকি খত দিয়ে মেনে নেওয়ার জন্য। সাইড পাওয়ার টেক সহ দীর্ঘ সময় ধরে আমাদের সমুদ্র বন্দর দখল করে রেখেছে আওয়ামী এক ফ্যাসিলিটি শক্তি, যারা দীর্ঘ সময় ধরে আমাদের একমাত্র সবথেকে বেশি যেখান থেকে আমাদের মালামাল আমদানি রপ্তানি হয় যে বন্দর দিয়ে, সেই চট্টগ্রাম বন্দরের 1/4 তারা দখল করে রেখেছে। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। যখন আমরা বলছি আমাদের বন্দর ব্যবস্থাপনার আধুনিকতা দরকার, যখন আমরা বলছি আমাদের বন্দর ব্যবস্থাপনার জন্য আধুনিক নিয়ম নীতি দরকার, আমরা বলছি যে এমন একটি কোম্পানিকে নিয়োগ দেওয়া হোক, যখন সরকার বলছে যে এমন একটি কোম্পানির মাধ্যমে আমরা আমাদের বন্দর ব্যবস্থাপনা করব, যার ফলে বিশ্বের শ্রেষ্ঠ সমুদ্র বন্দরে রূপান্তরিত হবে আমাদের চট্টগ্রাম বন্দর। কিন্তু দেখা যাচ্ছে তারপরে তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। তারা কি ভুলে গেছে সাইড পাওয়ার টেকের ইতিহাস? তারা কি ভুলে গেছে দেশ থেকে হাজার হাজার টাকা লুটপাটের ইতিহাস? তারা কি ভুলে গেছে যে হচ্ছে চট্টগ্রাম বন্দরের 1/4 দখল করে রাখার ইতিহাস? তারা আসলে কাদেরকে সুবিধা দিতে চাচ্ছে?
আমরা সেটা প্রশ্ন রেখে গেলাম। আমরা দেখছি বাংলাদেশের যেখানে সবথেকে বেশি দুর্নীতি হয়, এনবিআর থেকে প্রতি বছর লক্ষ টাকা পাচার হয়। এনবিআর এর মাধ্যমে যে বাংলাদেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত সেক্টর এনবিআর, সে এনবিআর সংস্কারে সরকার উদ্যোগ নিয়েছে। সরকার বলছে কর আরোপ করবে একটি সংস্থা, কর আদায় করবে আরেকটি সংস্থা, কিন্তু আবার গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। তাদের চিন্তা এনবিআর এর সেই চুরি, সেই টাকা পাচারের অধিকার তারা আবার আগের মতোই রাখতে চায়। তাহলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রিজভী, শহীদ রিটন সহ, শহীদ আবু সাঈদ মুক্ত সহ তারা সকলে কেন জীবন দিল? এখানে বসা শত আহত কেন জীবন দিল? তাদের সবচাইতে বড় চিন্তা বাংলাদেশের সেই দীর্ঘস্থায়ী আমলাতন্ত্র, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র টিকিয়ে রাখা। আপনারা দেখছেন সচিবালয়ে যে যা শুরু হয়েছে, আমাদের বাংলাদেশের মন্ত্রীরাও অপরাধ করলে জেলে যেতে হয়, মন্ত্রিত্ব চলে যায়, এমপিরা অপরাধ করলে এমপিত্ব চলে যায়, এরকম আইন আছে। কিন্তু সচিব আমলারা করে অপরাধ করলে, দুর্নীতি করলে, অন্যায় করলে তাদের চাকরি যায় না, তাদের শুধু বদলি হয়। সরকার যখন তাদের এই দুর্নীতির বিরুদ্ধে কঠিন অবস্থান নেওয়ার ক্ষেত্রে সরকার যখন উদ্যোগ নিচ্ছে যে যেই আমলারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিবে, দুর্নীতির পক্ষে অবস্থান নিবে এবং দেশের প্রশাসনিক কাঠামোর বিরুদ্ধে অবস্থান নিবে, তাদেরকে সরকার প্রমাণিত হলে চাকরিচ্যুত করতে পারবে, তখন তারা বলছে এটা নাকি কালো আইন। তারা আসলে দুর্নীতি করার অধিকার চাচ্ছে, দুর্নীতি করার স্বাধীনতা চাচ্ছে। উদাহরণগুলো দিলাম এই কথা বলার জন্য। আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পূর্ণ সেই বন্দোবস্ত, ফ্যাসিবাদী বন্দোবস্ত টিকে রাখার জন্য গণতন্ত্রের মুখোশ পরা